আসসালামু আলাইকুম। এইচএসসি শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভাইয়ারা সবাই ভালো আছো। সো আজকে তোমাদের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কোর্সের ফার্স্ট ক্লাস, এবং আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার পার্ট। এবং গ্রামার পার্টে আমরা যেটা শিখবো আজকে সেটা হচ্ছে আমরা সেন্টেন্স সম্পর্কে শিখবো, তারপর নাউন প্রোনাউন এগুলো সম্পর্কে আমরা শিখবো। তো সবাই একটু ভাইয়া তাড়াতাড়ি করে ভাইয়া ক্লাসে জয়েন করে ফেলো, ঠিক আছে? আমি তোমাদের সবার জন্য ওয়েট করব, এবং আজকের এই ক্লাসটা যদি তোমরা ফুল দেখো, ভাইয়ের সাথে যদি থাকো, ফুল বিষয়টা তোমাদের কাছে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবং এই যে টপিক গুলা শুরুতে যে তোমাদেরকে গ্রামারের আইটেম গুলা শেখাচ্ছি, এগুলো কিসে কিসে লাগবে, কোন টপিকে তোমাদের লাগবে, কোন জায়গাতে লাগবে, এ টু জেড সবকিছু ভাই তোমাদের সাথে আলোচনা করব। ওকে, তো সবাই একটু তাড়াতাড়ি করে ভাই ক্লাসে জয়েন করে ফেলো, এবং আমি একটু চেক করবো যে ভাইয়ারা তোমরা আসলে জয়েন করছো কিনা, আমি একটু আসলে চেক করতেছি, ঠিক আছে? তো এইচএসসি শিক্ষার্থীরা, এইচএসসি শিক্ষার্থীরা সবাই একটু জয়েন করো। এখানে এসএসসি শিক্ষার্থীরাও আসতে পারো, কোনো সমস্যা নাই, তোমরাও চাইলে ক্লাস দেখতে পারো, কারণ এই টপিকগুলো ভাই তোমাদের লাগবে, এখন না লাগলেও সামনে লাগবে, ঠিক আছে? আসো, এবং আমি আসলে একটু সব জায়গাতে জয়েন করে দিব, মানে হচ্ছে কিন্তু ক্লাসটা শেয়ার করে দিব, যাতে করে আজকের এই ক্লাসটা গুরুত্বপূর্ণ, এই ক্লাসটা যেন কেউ মিস না করে। এবং ভাইয়া আমাকে একটু কাইন্ডলি জানাও যে আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা, একটু আমাকে জানাও। আজকে এইচএসসি ইংলিশ বেসিক গ্রামার, ওকে, আমরা বেসিকটা শিখবো। কারণ এই যে ইংলিশ গ্রামারের ভিতরে আমরা তো প্রবেশ করবো, ইংলিশ সেকেন্ড পেপারের ভিতরে তো আমরা প্রবেশ করবো, কিন্তু প্রবেশ করার আগে আমরা কিছু বেসিক কভার করে নিব, যাতে করে আমরা যখন গ্রামার শিখবো তখন যেন ফুল বিষয়টা আমাদের কাছে পানির মতো ক্লিয়ার লাগে, ঠিক আছে? আসো, সবাই একটু আসো, এবং আমি একটু সব জায়গাতে শেয়ার করে দিচ্ছি, সব জায়গাতে ভাইয়া শেয়ার করে দিচ্ছি। আসো, এইখানে যারা স্টুডেন্ট, যতজন স্টুডেন্ট আছো, দাঁড়াও আমি একটু শেয়ার করি, আমি একটু টাইম চাচ্ছি তোমাদের কাছে। এবং ভাইয়ারা যারা যারা শেয়ার করবা, একটু কষ্ট করে কমেন্ট সেকশনে SH লিখে দাও, সবাই SH লিখে দাও, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে না আসলে কোন কোন ভাইয়ারা আমার এই ক্লাসটা শেয়ার করেছে। একটু সবাই কমেন্ট সেকশনে SH লিখে দাও, এবং আজকের ক্লাসটা ফুল পানি পানি বানাই দেবো ইনশাল্লাহ, যেহেতু বলেছি অবশ্যই আমি তোমাদেরকে পানির মতো ক্লিয়ার বানাই দেবো একেবারে, ঠিক আছে? আসো, সবাই একটু আসো ভাইয়া, সবাই একটু জয়েন করে ফেলো। আমি তোমাদের সবার জন্য ওয়েট করতেছি, যাতে করে আজকের এই ক্লাসটা কেউ যেন মিস না করে, ঠিক আছে? সবাই জয়েন করো, স্পেশালি এইচএসসি স্টুডেন্টরা, ঠিক আছে? সবাই জয়েন করো ভাইয়া, সবাই জয়েন করো। আমি একটু মেনশন দেখি দিতে পারি কিনা, ঠিক আছে? সবাই ভাইয়ারা জয়েন করো, সবাই 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 জয়েন করো। অনেকেই আসছো, আমি দেখতে পারতেছি অনেকেই তোমরা জয়েন করেছো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাইয়ারা? কেমন আছো ভাইয়ারা? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছো? কেমন আছো সবাই? কেমন আছো একটু কমেন্ট সেকশনে জানাও যে ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো, একটু জানাও কেমন আছো সবাই। অনেকদিন পর তোমাদের সামনে আসলাম, রাইট? দেখো, হ্যাঁ, এইচএসসি তে তোমরা কিন্তু উঠেছো, তাই না? এইচএসসি তে সবাই উঠেছো, এখন একটু পড়াশোনা করতে হবে। অনেক দিন তোমাদের ছুটি ছিল, তোমাদের হচ্ছে এসএসসি পরীক্ষার পরে। এখানে এইচএসসি 26 ব্যাচ আছো, অনেকেই আছো, আবার এখানে এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্ট কিন্তু আছো। দুই মানে হচ্ছে কিন্তু দুই গ্রুপের স্টুডেন্ট এই জায়গাতে আছে, রাইট? আসো, সবাই আসো, দেখি আসলে কতজন তোমরা জয়েন করেছো। আর যারা এসএসসি তে পড়তেছো, তোমরা যদি চিন্তা করো যে ভাইয়া ক্লাসটা দেখবো কিনা, দেখো তোমাদের জন্য বেটার হবে, কারণ এসএসসির বেসিক গ্রামে আমি এই অংশগুলো নিয়ে আলোচনা করেছি, এবং আলোচনা আমি সামনেও করবো, কারণ এগুলো লাগবে। এটাকে বলা হয় বেসিক গ্রামার, এবং বেসিক গ্রামারে এগুলো আসলে শিখতে হবে মাস্ট। তাতে তুমি এসএসসি তে পড়ো আর তুমি এইচএসসি তে পড়ো, তোমার জানা লাগবে, বাধ্যতামূলক ভাইয়া, ঠিক আছে? আসো, সবাই একটু আসো। অনেকেই তোমরা জয়েন করে ফেলেছো, দাঁড়াও, আমার এটা অফ হয়ে গিয়েছে, আমি এটা অন করে নিচ্ছি। ওকে, আমি এটা অন করে নিলাম। আসো, আমি দেখি একটু সাউন্ডটা। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এইচএসসি 25 ব্যাচ না 26 ব্যাচ? তোমরা হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো, কারা কত ব্যাচ? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এইচএসসি 25 ব্যাচ নাকি 26 ব্যাচ জানাও। শোনো, এইচএসসি 25 ব্যাচ নাকি 26 ব্যাচ, একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাও ভাইয়া। এইচএসসি 25 নাকি 26 ব্যাচের স্টুডেন্ট তোমরা, একটু জানাও। এইচএসসি 26, এইচএসসি 26, ওকে ওকে। অঙ্কিতা দাস,
তারপর থান শুন, এইচএসসি 26 স্পর্শে নীল, এইচএসসি 26 সাব্বির রহমান 26, এডি রহিম, এসএসসি 25। ওকে, সমস্যা নাই, থাকো ভাইয়া। আমি তো ক্লাস 6 এ পড়ি। আরে নূর মোহাম্মদ, ওকে ওয়েলকাম। তোমার মতো ছোট্ট শিশুকে আমার এই ক্লাসে স্বাগত। সবাই ওকে ওয়েলকাম জানাও, ঠিক আছে? এসএসসি 26। ওকে ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। এখন আসি একটু আমরা পয়েন্টে আসি ভাইয়া, পয়েন্টে আসি একটু। আমাদের আজকে হচ্ছে বেসিক গ্রামারের প্রথম অংশ। আমাদের যেটা ছিল, আমার এই ব্যাচে আমি একটা কোর্স চালু করেছি। এইচএসসি তুমি যদি 25 ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো, অর্থাৎ 25 সালে যদি পরীক্ষা দিয়ে থাকো অথবা 26 সালে পরীক্ষা দিয়ে থাকো, উভয় ব্যাচে তুমি ভর্তি হতে পারবা। ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উভয় মিলিত একটা কোর্স আমি চালু করেছি, ঠিক আছে? সেই কোর্সের সেই ব্যাচে আজকে হচ্ছে প্রথম ক্লাস, এবং সবাই একটু আজকের ক্লাসে একটু অ্যাটেন্ড থাকবা, এবং আজকের ক্লাসটা একটু পানি হবে, বুঝছো? আজকের ক্লাসটা একটু পানি হবে। দেখো পানি বানাই কেমন। ফার্স্টে আসি ভাইয়া, সেন্টেন্স। অনেকে বলো ভাইয়া সেন্টেন্স নিয়ে ক্লাস 6 থেকে পড়ে আসতেছি, 6, 7, 8, 9, 10, এখন আমরা এইচএসসি তে উঠছি, এখন আমাদের কি সেন্টেন্স জানা লাগবে? এত আমরা পারি সেন্টেন্স কয় প্রকার, 5 প্রকার, কি তারপর এগুলো তো আমরা জানি, এগুলো কি জানা লাগবে? হ্যাঁ তুমি জানো, আমি মানি তুমি জানো, ঠিক আছে, কিন্তু তারপরও কিছু পয়েন্ট আছে। আমরা গ্রামার সাইডের ভিতরে, আমি আগেই বলেছি, আমরা গ্রামারের ভিতরে প্রবেশ করবো। গ্রামারে যে কয়টা আইটেম আছে, যে কয়টা টপিক আছে, সবগুলোর ভিতরে আমরা প্রবেশ করবো। তার আগে আমাদের এই বেসিক গ্রামারটা কভার করতে হবে। ওকে, ফার্স্ট আসি পয়েন্টটা। দেখো সেন্টেন্স, ভাইয়া বলো তো ভাইয়া সেন্টেন্স অর্থ কি? অর্থ কি একটু জানো, কমেন্ট সেকশনে জানাও। সেন্টেন্স অর্থ কি বলবা, সবাই বলবা ভাইয়া, এটাও জিজ্ঞেস করা লাগে। সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য। সেন্টেন্স অর্থ হচ্ছে কি? বাক্য। আচ্ছা, বাক্য কাকে বলে, সেন্টেন্স কাকে বলে? হিসাব বরাবর তুমি যদি কতগুলো শব্দ মিলাও, দেখো এখানে কিন্তু এই একটা শব্দ, এই একটা শব্দ, এই একটা শব্দ, এই একটা শব্দ, কতগুলা শব্দ। এই কতগুলা যে যতগুলো এখানে শব্দ আছে, এই শব্দগুলার সমষ্টিকে সেন্টেন্স বলে। ওকে, এখন আমি যদি প্রশ্ন করি ভাইয়া শর্টকাটে বলবা, তুমি এটা তো পরীক্ষাতে আসবে না যে সেন্টেন্স কাকে বলে, কত প্রকার, এত পরীক্ষাতে আসবে না, কিন্তু তুমি গ্রামারের আইটেমগুলো জানার জন্য, গ্রামারের টপিকগুলো পারার জন্য, তোমার হায়ার লেভেলে যেহেতু উঠেছো, সো এখন একটু পড়াশোনাটাও হায়ার লেভেলে কিন্তু করতে হবে। হ্যাঁ, সো এই জন্য লাগবে যে সেন্টেন্স কাকে বলে, একটু সংক্ষেপে তুমি আনসার দিবা কতগুলা শব্দের সমষ্টিকে, কারণ অনেকগুলো শব্দ মিলিত একটা সেন্টেন্স হয়, রাইট? তখন তাকে কি বলে ভাইয়া? সেন্টেন্স বলে। না, সেন্টেন্স কাকে বলে ভাইয়া? কতগুলো শব্দের সমষ্টিকে ভাইয়া বলা হয় সেন্টেন্স বলা হয়। আচ্ছা, এখন আসি পার্টস অফ সেন্টেন্স। অর্থ কি? পার্টস অর্থ হচ্ছে অংশ। সেন্টেন্সের দুইটা অংশ আছে, প্রকার না কিন্তু। ফার্স্টে মাথায় রাখবা ভাইয়া, সেন্টেন্সের দুইটা অংশ। দেখো এই যে পার্টস অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের দুইটি অংশে বিভক্ত করা যায়। সেন্টেন্সকে দুইটা অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে কিন্তু ভাইয়া সাবজেক্ট, আর একটা হচ্ছে কিন্তু প্রেডিকেট। সাবজেক্ট দ্বারা বোঝায় উদ্দেশ্য, প্রেডিকেট দ্বারা বোঝায় বিধেয়। হিসাব বরাবর এত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট মাথায় রাখবা যে সেন্টেন্সের দুইটা অংশ আছে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। এখন বলবো ভাইয়া শর্টকাটে কেমনে শিখাবেন সেটা বলেন। শর্টকাট অলওয়েজ আমি তোমরা যারা এসএসসি তে আমার ক্লাস দেখছো, আমার ম্যাথ ক্লাস দেখছো না, ম্যাথ ক্লাস তোমরা অনেকেই দেখেছো, আমি শর্টকাটে কিন্তু পড়াইছি, শর্টকাটে বুঝাইছি। ইংলিশটাও শর্টকাটে পড়াই। একটু দেখো সাবজেক্ট কোনগুলো আর প্রেডিকেট কোনগুলো। দেখো এই এসে কিন্তু সাবজেক্ট আর এটা হচ্ছে কিন্তু ভাইয়া প্রেডিকেট। দেখো যেমন একটা সেন্টেন্স আছে, আমি হয়তো বা আলাদা লিখেছি। দেখো দ্য বয় কল্ড মি, অর্থাৎ বালকটি আমাকে ডেকেছিল। তাহলে এই যে দেখো এই সেন্টেন্সটা কিন্তু একসাথে, এই যে দা বয় কল্ড মি একসাথে, কিন্তু এই দা বয় বালকটি কল্ড মি আমাকে ডেকেছিল। তাহলে এই যে বয় আছে দা বয়, ও হইছে কিন্তু সাবজেক্ট। এখন তুমি বলো ভাইয়া সাবজেক্ট আর প্রেডিকেট আমরা কিভাবে বুঝবো শর্টকাটে? মনে রাখবা যে কথা বলবে সে হইছে সাবজেক্ট, অথবা যার সম্পর্কে বলা হবে সে হইছে সাবজেক্ট, আর তার সম্পর্কে কি বলা হয়েছে, কোন বিষয় বলা হয়েছে, ওটা হচ্ছে প্রেডিকেট। যেমন এখানে দা বয় কল্ড মি, বালকটি আমাকে ডেকেছিল, এই বাক্যটায় কার সম্পর্কে বলা হয়েছে? বয় সম্পর্কে, এই জন্য দা বয় হয়েছে কিন্তু সাবজেক্ট, আর এই অংশটা প্রেডিকেট। ডান। এরপরটা দেখো দা গার্ল, বালিকা, গট 2 প্রাইজ, দুইটা প্রাইজ পেয়েছে। গট এটা পাঁচটাই আছে। টেন্স জানো না? টেন্সের উপর কিন্তু আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে একটা ক্লাস আছে, মজার একটা ক্লাস আছে, ক্লাসটা দেখো। এছাড়াও আমি নিব না, আমি হয়তো বা সেকেন্ড পার্টে আমি নিব বেসিক গ্রামার, যেহেতু আমি গ্রামার শিখাচ্ছি, মানে বেসিক গ্রামার শিখাচ্ছি, সো সেহেতু টেন্স যা আছে সবকিছু, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন এ টু জেড সবকিছু একটু শর্ট করে জানবো। বেশি কিছু লাগবে না, যতটুকু লাগবে ততটুকু শিখাবো। যেমন তোমার হচ্ছে কিন্তু অক্সিলারি ভার্ব কি, ভার্ব নিয়ে আলোচনা করবো, ভার্বের ভিতরে যত কিছু আছে সবকিছু তোমার কিন্তু জানতে হবে, কারণ তুমি কিন্তু গ্রামারটা শিখবা মনের মতো করে। ওকে, তাহলে দা গার্ল, বালিকাটি, গট 2 প্রাইজ, দুইটা প্রাইজ পেয়েছে। তাহলে এখানে কার সম্পর্কে বলা হয়েছে? বালিকার সম্পর্কে, এই জন্য সাবজেক্ট কি ভাইয়া? এই যে দা গার্ল। ওকে,
ভাইয়া এতটুকু মানে তাহলে এই স্লাইডে তুমি কি শিখছো এবং এই ক্লাস শেষে এগুলা কিন্তু ভাইয়া তোমরা কি পেয়ে যাবা, পিডিএফ আকারে পেয়ে যাবা, এগুলো তোমরা পেয়ে যাবা, নোট আকারে ভাইয়া পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, এইচএসসি 26 ব্যাচ, শোনো একটু ভাইয়া পারলে নোট করো, তাহলে এখান থেকে কি শিখছো? শর্টকাট। সেন্টেন্স মানে কি? বাক্য। যদি জিজ্ঞেস করে সেন্টেন্স কাকে বলে, শর্টকাট। কতগুলা শব্দের সমষ্টিকে, সমষ্টি মানে কি? যোগফল, মানে একটা সাথে আরেকটা লাগানো। তাহলে কতগুলা শব্দের সমষ্টিকে সেন্টেন্স বলে। ওকে, সেন্টেন্সের কয়টা অংশ ভাইয়া? দুইটা অংশ। একটা হইছে কি? সাবজেক্ট, আর একটা হইছে কি? প্রেডিকেট। সাবজেক্ট দ্বারা কি বোঝায়? উদ্দেশ্য। প্রেডিকেট দ্বারা কি বোঝায়? বিধেয়। তুমি কিভাবে বুঝবা একটা সেন্টেন্সের ভিতরে যে কথা বলেছে বা যার সম্পর্কে বলেছে সেটা হইছে সাবজেক্ট, আর যা কিছু বলা হয়েছে তাকে নিয়ে ওটা হইছে প্রেডিকেট। এক্সাম্পল দুইটা টান। আচ্ছা, সো আমি আশা করি এতটুকু ক্লিয়ার। পানি কিনা একটু জাস্ট ভাইয়া কমেন্ট সেকশনে জানাও। এবার আসি কিন্তু ভাইয়া কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকার। মাথায় রাখো ভাইয়া, সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। বলো ভাইয়া, এটা আমরা জানি, রাইট? আমিও জানি, তুমিও জানো। আচ্ছা দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থ কি? অর্থটা জানা লাগবে, মাস্ট। তুমি যদি বলো ভাইয়া আমি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স আমি এগুলো জানি, আমি অর্থ জানি না, তাহলে কোনো লাভ হবে না। তোমার অর্থটা মুখস্থ করতে হবে, মুখস্থ করো। যদি মুখস্থ না থাকে, যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, যাদের মুখস্থ নাই একটু ভাইয়ার সাথে পড়ো। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য, একটা বললেই হয় বর্ণনামূলক বাক্য। অর্থাৎ আমি বলতে পারি যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা দ্বারা বর্ণনা করবে, আমি ডিটেইলসে আসতেছি। ইন্টারোগেটিভ দ্বারা প্রশ্ন করবে, প্রশ্নবোধক বাক্য। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ বা উপদেশমূলক বাক্য, তোমাকে আদেশ করবে অথবা উপদেশ করবে। ওকে, তারপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স ভাইয়া, ইচ্ছা বা আকাঙ্ক্ষা মূলক বাক্য। এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে বিস্ময়সূচক বাক্য। এই 5 প্রকার সম্পর্কে একটু শর্টলি তোমাদের সাথে আলোচনা করতে চাই, যাতে করে তোমাদের বেশি কিছু জানা লাগবে না, একটু শর্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যাতে করে ফুল বিষয়টা যে সেন্টেন্স 5 প্রকার এটা যেন তোমার ডান হয়, বা একটা সেন্টেন্স দেখে তুমি বুঝতে পারো যে না ঠিক আছে। আচ্ছা, এসএসসি পোলাপান আসছে এখানে, ওরা বলতেছে হায়রে কি সহজ, রাইট? তোমাদের কিন্তু এই বেসিক গ্রামার লাগবে ভাইয়া, আমি বেসিক গ্রামার আলোচনা করছি এবং এগুলা এইচএসসি লেভেলের শুরুতে লাগবে। কারণ আমি শুরু করছি, শুরুটা যদি কঠিন দিয়া করি তাহলে জীবনেও তুমি মজা পাবো না। মজা পাওয়ার জন্য আগে একটু সহজ জিনিসগুলা, যেগুলো তুমি ক্লাস 6, 7, 8 থেকে পড়ে আসছো, এগুলো শুরুতে বেসিক হয়তো বা 2 থেকে 3টা ক্লাস নিব, বা 4টা হাইস্ট 4 থেকে 5টা ক্লাস নিব, ওই বেসিকের জন্য তোমার সম্পূর্ণটা কভার হয়ে যায়। তারপরে আমরা ভিতরের দিকে প্রবেশ করব, দেখবা কতটা তোমার কাছে গ্রামার সেটটা ইজি লাগে। ওকে, আচ্ছা দেখো, আমাদের একটা টার্গেট আছে ভাইয়া। টার্গেটটা হচ্ছে আমি যেটা বলেছি, হয়তো বা 1.5 মাস, 1 মাস বা 1 মাস 15 দিন, বা এর ভিতরে 1 মাস 15 দিনের ভিতরে তোমাদের গ্রামার সাইডটা ইংলিশ সেকেন্ড পেপারে, এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারটা আমি কভার করে দিব, ঠিক আছে? এইটাই হইছে আজকে ফার্স্ট ক্লাস। আচ্ছা দেখো ভাইয়া, প্রথমত আসি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি তাহলে বলো তো? তোমাকে আমি অর্থ মুখস্থ করতে বলছিলাম, বা অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। সোজা কথা, যেই বাক্যটা দ্বারা বর্ণনা বোঝাবে। সোজা কথা হচ্ছে কোনো কিছু সম্পর্কে তুমি যদি বলো বা কেউ যদি বলে, ওইটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ব্যাপারটা দেখো, যেমন এক্সাম্পল, হি ইজ এ ডক্টর, অর্থ কি সে একজন ডাক্তার, মানে জাস্ট বর্ণনা করছে। আবার উই শ্যাল গো টু কক্সবাজার, আমরা কক্সবাজারে যাব, শ্যাল আসছে ফিউচারে আমরা যাব, উই শ্যাল গো টু কক্সবাজার। ওকে, জাস্ট এই দুইটা সেন্টেন্স দ্বারা ভাইয়া তুমি কি বুঝতেছ? সিম্পল, জাস্ট বর্ণনা করছে, এটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা পরে আসি ইন্টারোগেটিভ মানে কি ভাইয়া? যেই সেন্টেন্সটা যারা যদি প্রশ্ন করা হয়, জাস্ট দেখবা অনেক সময় একটা সেন্টেন্সের শেষে এভাবে প্রশ্নবোধক কিন্তু মানে হচ্ছে চিহ্ন থাকে, রাইট? দেখো যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স কি, এক্ষেত্রে একটু কথা আছে ভাইয়া, তুমি লাস্টে দেখবা প্রশ্নসূচক এখানে কিন্তু বা এভাবে চিহ্ন আছে, এটা দ্বারা বুঝবা যে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার বোঝার উপায় হচ্ছে কিন্তু দুইটা উপায় আছে ভাইয়া। যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে সাধারণত 2 ভাবে গঠন করা যায়, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা 2 ভাবে গঠিত হয়। দেখবা অনেক সময় অক্সিলারি ভার্ব দ্বারা কোশ্চেন করে, আবার অনেক সময় WH অর দ্বারা কোশ্চেন করে। ব্যাপারটা আমি একটু বুঝাই। অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব কম বেশি সবাই চেনো, তারপর আমি একটু স্মরণ করাই দিই। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপর কি আছে? শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, রাইট? যে কি আছে? এম আছে, ইজ আছে, তারপর কি আছে? আর আছে, তারপর কি আছে ভাইয়া? ওয়াজ আছে, তারপর কি আছে? ওয়্যার আছে, তারপর কি আছে ভাইয়া? শ্যাল আছে, তারপর কি আছে? শুড। একটু মিল করে পড়বা, যেমন শ্যাল, শুড, এই অক্সিলারি ভার্ব নিয়ে আমি আলোচনা করব, ডিটেইলস আলোচনা করব, যাতে করে তোমার ভিতরে যত কনফিউশন আছে সবকিছু যেন দূর হয়ে যায়। ওকে, তাহলে শ্যাল, শুড। তারপর আমি যদি বলি ভাইয়া ক্যান, তাহলে কি হবে? ক্যান কুড, ক্যান কুড, ক্যান কুড। আচ্ছা, এরপর হইছে কি? COULD, কুড। তারপর আমি যদি বলি মে, মের লাগে কি আছে? মাইট, মে মাইট।
মে, মাইট, আরো আছে, আরো অনেকগুলো আছে, সেগুলো অক্সিলারি ভার্ব এই পার্টে আমি শিখাবো। তাহলে দেখবা সেন্টেন্সের শুরুতে অনেক সময় অক্সিলারি ভার্ব আসে, অর্থাৎ এগুলো আসে, এগুলো যদি আসে তাহলে বুঝতে হবে সেটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার দেখবা WS মানে হচ্ছে ওয়ার্ড আসে, যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, হোয়াট ক্যান মানে হচ্ছে ডু ইউ রিড, এভাবেও কিন্তু আসতে পারে। সো আমি একটু দেখাই তোমাদেরকে, আমি যদি একটু এক্সাম্পলের মাধ্যমে দেখাই যে অক্সিলারি ভার্ব দিয়া যে গঠনটা, যেমন এখানে অক্সিলারি ভার্ব আছে কি, আমি কি বলছি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো। যেমন ফার্স্ট এক্সাম্পল দেখো, ডু ইউ হেল্প মি, অর্থ কি, ডু ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে। জাস্ট আমি প্রশ্ন করছি তোমার কাছে, তুমি কি আমাকে একটু হেল্প করবা, ডু ইউ হেল্প মি, ডু ইউ হেল্প মি, জাস্ট এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। পরে আসি, আর ইউ গোয়িং টু স্কুল নাও, তুমি কি এখন স্কুলে যাবে। আর ইউ, এই যে আরটা, এটা একটা অক্সিলারি ভার্ব, ডুটা হচ্ছে কিন্তু একটা অক্সিলারি ভার্ব। ওকে, আচ্ছা, ক্লিয়ার ভাইয়া, বুঝছো। তাহলে এটা হইছে অক্সিলারি ভার্ব দিয়া দেখবা অনেক সময় ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো এসে থাকে। পরে আসি ভাইয়া WS ওয়ার্ড দিয়া গঠন, যেমন হোয়াট ইজ ইউর নেম, বললাম তোমার নাম কি, হোয়াটস ইউর নেম, এখানে কিন্তু শুরুতে দেখো ভাইয়া WS আসছে, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। তারপর দেখো হাউ ক্যান ইউ সলভ দিস, এটা জাস্ট ধরো হাউ ক্যান ইউ সলভ দিস প্রবলেম, আমি ধরো একটু সামথিং অ্যাড করে দিলাম, প্রবলেম, এটা জাস্ট একটা প্রশ্ন করলো, কি বলছে, হাউ ক্যান ইউ, তুমি কিভাবে, হাউ ক্যান ইউ সলভ দিস প্রবলেম, এই সমস্যাটা সমাধান কিভাবে করবে, কিভাবে করবে, এটাও কিন্তু ভাইয়া, এভাবেও কিন্তু ভাইয়া আসতে পারে। সো তাহলে আমরা বুঝতে পারলাম যে না, ইন্টারোগেটিভ সেন্টেন্স আসলে কি, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুই ভাবে গঠন আছে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব শুরুতে থাকতে পারে, অথবা WS ওয়ার্ডও থাকতে পারে। ওকে, আচ্ছা, নেক্সট স্লাইডে আসি। এরপরে গেল আমাদের, প্রথম গেল হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, পরে গেছে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটু শর্ট করে যাবো। এবার আসি ভাইয়া ইম্পারেটিভ সেন্টেন্স। ভাইয়া ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি বোঝায়, যদি তোমাকে আদেশ করা হয় বা নিষেধ করা হয় বা অনুরোধ করা হইতে পারে, দেখো এখানে আদেশ লেখা আছে, বা হচ্ছে নিষেধ থাকতে পারে, বা উপদেশ থাকতে পারে, বা অনুরোধ বুঝাইতে পারে, ঠিক আছে, এটাকে বলা হয় ভাইয়া ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে এই ইম্পারেটিভ সেন্টেন্সকেও কিন্তু ভাইয়া, এই ইম্পারেটিভ সেন্টেন্সেরও দুই ভাবে গঠন আছে, মানে ইম্পারেটিভ সেন্টেন্সকে কিন্তু দুই ভাবে গঠন করা যায়। একটা হচ্ছে কিন্তু ভাইয়া ভার্ব দিয়ে, অর্থাৎ শুরুতে ভার্ব দ্বারা স্টার্ট হবে, আর একটা হচ্ছে লেট দিয়ে। মাথায় রাখবা, অনেক সময় দেখবা একটা সেন্টেন্সের শুরুতে লেট থাকে, অনেকে বলে যে ভাইয়া লেট আছে, এটা কোন সেন্টেন্স, এটা তো ধরতে পারি না, এই ইম্পারেটিভ সেন্টেন্স, বুঝছো। কারণ এটার ওই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুই ভাবে গঠন আছে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হইতে পারে, আর একটা হচ্ছে WS ওয়ার্ড দ্বারা শুরু হইতে পারে। এই ইম্পারেটিভ সেন্টেন্সের কিন্তু ভাইয়া দুই ভাবে গঠন আছে, একটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার শুরুতে ভার্ব দ্বারা শুরু হইতে পারে, ভার্ব 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 মানে কি, কোনো কিছু করা, তাহলে ওই ভার্বটা দিয়ে আগে শুরু হইতে পারে, অথবা লেট দিয়েও শুরু হইতে পারে। আমি একটু এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করি। দেখো ভার্ব দিয়ে গঠন হয়েছে কিভাবে, দেখো ডু নট লার্ন ইট বাই হার্ট, তুমি শিখলে শেখার মতো শেখো, ঠিক আছে। এরপরে দেখো স্টপ রিডিং, অর্থ কি, পড়া থামাও। এখানে দেখো এই যে স্টপ, এটা থামাইতে বলছে, এটা একটা ভার্ব, শুরুতে যদি ভার্ব আসে তাহলে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আবার দেখো এই যে ডু, ডু আসছে, এটাও একটা ভার্ব, তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে পুরোটাই ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, আচ্ছা, এবার লেট দিয়ে অনেক সময় শুরু হতে পারে, যেমন দেখো লেট মি ডু ইট, অর্থ কি, লেট মি, মি অর্থ আমাকে, ডু অর্থ করা, ইট অর্থ এটি, অর্থ কি দাঁড়ায়, লেট মি ডু ইট, আমাকে এটা করতে দাও, লেট মি ডু ইট। আবার দেখো লেট হিম ইন্টার, লেট হিম, হিম অর্থ কিন্তু তাকে, ইন্টার দ্য রুম, তাকে রুমের ভিতরে প্রবেশ করতে দাও, লেট হিম ইন্টার দ্য রুম, তাকে রুমের ভিতরে প্রবেশ করতে দাও। ওকে, ক্লিয়ার ভাইয়া, এতটুকু তোমরা সবাই বুঝছো। সো আমি আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আসি ভাইয়া ডান, আমাদের এতটুকু ক্লিয়ার, ক্লিয়ার ক্লিয়ার ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি তোমাদের কতটুকু ডান হয়েছে। স্যার প্লিজ একটু বলেন ফিজিক্স কেমিস্ট্রি কবে শুরু করবেন। মোহাম্মদ আবির, ফিজিক্স কেমিস্ট্রি একটু ভাইয়া লেট হবে, একটু লেট হবে, কারণ আমার তো আস্তে আস্তে সবকিছু গুছায় উঠতে হবে, রাইট। সো দেখো আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকু যতটুকু বুঝতে পেরেছো, যতটুকু বুঝতে পেরেছো ভাইয়া, এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু মাথার ভিতরে ঢুকছে কিনা, ভাইয়ের ক্লাস দেখার পর কি আবার নেক্সটে পড়া লাগবে, এটা একটু আমাকে জানাও। ধরো আমি এই ক্লাসটা শেষ করলাম, এই স্লাইডে কতটুকু পড়াইছি একটু যদি আমি র্যাপ আপ করে আবার যদি একটু বলি, কি পড়াইছি আমি, প্রথমে সেন্টেন্স পড়াইছি, সেন্টেন্স কাকে বলে, কতগুলো শব্দের সমষ্টিকে সেন্টেন্স বলে না। সেন্টেন্সের দুইটা অংশ, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। উদাহরণ আমি দেখাইছি, সাবজেক্ট মানে কি, যদি কেউ কোনো কিছু মানে হচ্ছে কারো সম্পর্কে বলে, যদি তুমি কথা বলো তুমি একজন সাবজেক্ট, কারণ সম্পর্কে যদি বলো সে একজন সাবজেক্ট, ঠিক আছে। তারপর আমি কিন্তু সেন্টেন্সের প্রকার পড়াইছি, সেন্টেন্স প্রকারের ভিতরে দুইটা মানে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স ডান, জাস্ট বর্ণনা করবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভিতরে গঠন দুইটা, একটা হচ্ছে কি
ধরো হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা অনেক সময় শুরু হইতে পারে, লাস্টে তো প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আবার ধরো WH অর দ্বারাও শুরু হইতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু আবার দুইটা গঠন আছে, একটা হচ্ছে ভার্ব দিয়েও শুরু হইতে পারে ইম্পারেটিভ সেন্টেন্সটা, আবার লেট দিয়েও শুরু হইতে পারে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার না? আবার পড়া লাগবে, নেক্সট পড়া লাগবে। ক্লাস দেখবা, দেখার মতো দেখবা, একটু মনোযোগ দিয়ে দেখবা, যেন নেক্সটে তুমি এখন আমি যে বলতেছি, আমি যে পড়াচ্ছি, মনে মনে একটু পড়বা, জোরে জোরে পড়া দরকার নাই, তাহলে সবাই শুনবে, দরকার নেই, মনে মনে পড়বা, আস্তে আস্তে পড়বা, দেখবা এই ক্লাস শেষে আর ক্লাস দেখার কোনো বা এই ক্লাস শেষে পড়ার কোনো দরকার নেই। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ডান 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 ডান, পড়ে আসি পড়ে আসি পড়ে আসি, একটু ভাইয়ার সাথে থাকো না, বেসিক গ্রামারটা একটু দেখো কিভাবে শিখাই। দেখো এখানে বলছে কি 4 নম্বরে অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স দ্বারা কি বোঝাচ্ছে? অর্থাৎ যেই সেন্টেন্স দ্বারা কোনো ইচ্ছা বা হইছে কি প্রার্থনা প্রকাশ করে, ইচ্ছা বা প্রার্থনা। ব্যাপারটা আমি একটু বুঝাই। প্রার্থনা আমরা কার কাছে করি? আমরা যারা মুসলমান আছে আমরা কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করে থাকি, বা অন্যান্য ধর্মে যারা আছো তোমরা অন্যান্য ধর্মের কি তাদের কাছে মূলত হচ্ছে প্রার্থনা করে থাকো, এরকম। তাহলে দেখো এই অপারেটিভ সেন্টেন্সটার মানে হচ্ছে কিন্তু গঠন দুই ভাবে, এটার ক্ষেত্রেও আবার দুই ভাবে। ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের গঠন দুই ভাবে, তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন দুই ভাবে, আবার এই অপারেটিভ সেন্টেন্সের গঠনটা ভাইয়া দুই ভাবে। একটা হচ্ছে কি মে দিয়া, অনেক সময় দেখবা মে দিয়া স্টার্ট হয়, একটা সেন্টেন্সে শুরু মে থাকে। আবার দেখবা অ্যাডভার্ব দিয়ে স্টার্ট হয়। অনেকে বলবে ভাইয়া অ্যাডভার্ব এটা সম্পর্কে তো এখন পর্যন্ত পড়ার নাই, এখন এই অ্যাডভার্বটা কি, ভার্বকে যেটা আসলে সহায়তা করে, সো এটা নিয়ে একটু পরে আলোচনা করবো। আগে আপাতত এটা দেখো যে এইখানে খেয়াল করো ভাইয়া, এটা কি দেখাচ্ছে? এই স্লাইডটা কি দেখাচ্ছে? এখান থেকে দেখি, দাঁড়াও তো, হ্যাঁ দেখাচ্ছে দেখাচ্ছে। আচ্ছা দেখো মে দিয়া গঠন, যেমন মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, মে আল্লাহ ব্লেস ইউ অর্থ কি আল্লাহ তোমার মঙ্গল করুক। এই যে সেন্টেন্সটা এটা হচ্ছে কিন্তু একটা অপারেটিভ সেন্টেন্স। কেন ভাইয়া অপারেটিভ সেন্টেন্স? কারণ এখানে তোমাকে প্রার্থনা করা হয়েছে, প্রার্থনা করা হয়েছে। আচ্ছা এবার মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, তোমার জন্য দোয়া রইলো ভাইয়া, তুমি সুখী হও, বুঝছো? মে ইউ বি হ্যাপি। তারপর মে আই কাম ইন স্যার, আমরা অনেক সময় বলি না মে আই কাম ইন স্যার, গেটে দাঁড়ায়া, স্যার যদি ভিতরে থাকে, রুমের ভিতরে যদি থাকে, তখন আমরা বলি না মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি? আচ্ছা এবার আসি নেক্সট। তারপরে আসি ভাইয়া একটু দেখো, এটা এইখানে বলছে অ্যাডভার্ব দিয়ে গঠন। আমাদের কিন্তু এটা মে দিয়া গঠন আছে, এটা কাছে হচ্ছে মে দিয়া গঠন। এবার আসি কিন্তু অ্যাডভার্ব দিয়ে গঠন। অ্যাডভার্ব মানে কি জানো? অ্যাডভার্ব ওই যে বললাম, এটা তোমাদেরকে একটু ভার্বে আলোচনা করব, কারণ ভার্বের পরই হইছে অ্যাডভার্ব। ওকে, যেমন লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার, লং লিভ দীর্ঘজীবী হোক আওয়ার প্রাইম মিনিস্টার, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের নতুন যে প্রধানমন্ত্রী হয়েছে, হ্যাঁ সে দীর্ঘজীবী হোক, আমরা সবাই এটা আশা করি, রাইট? সো আমরা তাহলে সেই ক্ষেত্রে আমরা ইংলিশটা ইউজ করবো কি, বা কি বলবো, লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার, আওয়ার নিউ প্রাইম মিনিস্টার, রাইট? আমরা বলতে পারি না যে আমাদের নতুন প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হোক। ঠিক আছে? সো আমি আশা করি এতটুকু ক্লিয়ার যে অপারেটিভ সেন্টেন্সটা দ্বারা কি বোঝাবে? ইচ্ছা অথবা প্রার্থনা, ইচ্ছা অথবা প্রার্থনা। এটার গঠনটা এটা হচ্ছে কিন্তু ভাইয়া দুই ভাবে কিন্তু হতে পারে, যে মে দিয়া, আর একটা হচ্ছে কিন্তু ভাইয়া অ্যাডভার্ব দিয়া। ওকে আচ্ছা ডান। তারপর আসি কিন্তু ভাইয়া এক্সক্লামেটরি সেন্টেন্স। এই এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে মোটামুটি সবারই একটা আইডিয়া আছে, এসএসসি তে কিন্তু তোমরা পড়ে আসছো, রাইট? লাস্টে কিন্তু এভাবে একটা চিহ্ন থাকে। ওকে দেখো তাহলে যে সেন্টেন্সে কোনো আবেগ বা বিষয় সূচক ভাব প্রকাশ করে থাকে, একটা আবেগ কাজ করবে, রাইট? এটারও কিন্তু ভাইয়া গঠন দুই ভাবে হয়ে থাকে। এটারও গঠন ভাইয়া দুই ভাবে। কয় ভাবে? দুই ভাবে। দেখো একটা হচ্ছে ইন্টারজেকশন দিয়ে, আর একটা হচ্ছে হট অথবা হাউ দিয়ে, হট অথবা হাউ দিয়ে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই এক্সক্লামেটরি সেন্টেন্সটার ক্ষেত্রে লাস্টে কিন্তু এই বিস্ময়সূচক চিহ্নটা কিন্তু ইউজ করা হয়ে থাকে। হ্যাঁ এটা দেখি কিন্তু অনেকে চিনতে পারে যে না এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। ধরো সাপোজ এটা দেওয়া থাকলো না, তখন তুমি কিভাবে বুঝবা? এই যে বললাম এক্সক্লামেটরি সেন্টেন্সকে মানে এটার গঠন হয়েছে দুই ভাবে হয়ে থাকে, একটা হচ্ছে ইন্টারজেকশন দিয়ে, আর একটা হচ্ছে হট অথবা হাউ দিয়ে। ব্যাপারটা আমি একটু বুঝাই। দেখো ভাইয়া ইন্টারজেকশন দিয়ে কিভাবে গঠিত হয়? ইন্টারজেকশনের ক্ষেত্রে কি কি আছে? আমরা যদি আনন্দিত হই, ধরো ওই যে বাংলাদেশ যে ম্যাচটা হচ্ছে কিন্তু জিতেছে, সবাই কিন্তু জানো টেস্ট ম্যাচটা পাকিস্তানের সাথে যে খেলাটা গিয়েছে জিতেছে, সবাই যখন জিতছে তখন কি করছে? তখন আমরা দেখছি হচ্ছে মুশফিকুর রহিম কিন্তু লাভ দিছে, মানে এতটা আনন্দ। এই আনন্দের ক্ষেত্রে এটাকে বলা হয় আনন্দ বা দুঃখ, বেশি কান্না, এই ক্ষেত্রে কিন্তু ভাই এটাকে বলা হয় ইন্টারজেকশন। এটাকে বলা হয় কি ভাইয়া? ইন্টারজেকশন। কিরকম? দেখুন এই যে দেখো হুররে, হুররে জাস্ট আনন্দ প্রকাশ করছে, চিনাচ্ছে ওই সাইডে আনন্দ প্রকাশ করছে। তাহলে হুররে উই হ্যাভ ওন দ্য গেম, আমরা গেমটা জিতেছি, উই হ্যাভ ওন দ্য গেম।
রাইট। আবার দেখো এলাস, এলাস কখন ইউজ করবো ভাইয়া? যখন এটা দুঃখ বুঝাবে অতিরিক্ত। এলাস, মাই হাউস, আমার বাড়ি, ইজ সেট অন ফায়ার, আগুনে পুড়তেছে, এরকম আগুনে পুড়ছে, আমার বাড়ি আগুনে পুড়ে গেছে, তো এটা আসলে দুঃখ বুঝাইছে। তাহলে এইটা আনন্দ বুঝাইছে, এইটা দুঃখ বুঝাইছে। এইটাকে বলা হয়, এই আনন্দ দুঃখ বেদনা, এটাকে বলা হয় ভাইয়া ইন্টারজেকশন। তাহলে মাথায় রাখবা এক্সক্লামেটরি সেন্টেন্সে দুই ভাবে গঠন হয়ে থাকে। একটা হচ্ছে কি ইন্টারজেকশন, ইন্টারজেকশনের ভিতরে হুরি আছে, এলাস আছে, আরো অনেকগুলো আছে, দেখাবো না। আর একটা হচ্ছে হট অথবা হাউ দিয়ে। যেমন হট অথবা হাউ দিয়ে কিরকম, এই জায়গাটা দেখো হট অথবা হাউ দিয়ে, যেমন হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ, এই সিনারিটা কি চমৎকার, রাইট। লাস্টে কিন্তু এক্সক্লেমেশন মার্ক আছে, বিস্ময়সূচক চিহ্ন কিন্তু আছে। আবার হট এ ডেঞ্জারাস, কি ভয়ানক, ডেঞ্জারাস ভয়ানক বুঝাচ্ছে। রোড ইট ইজ, এই রোডটা কতটা ভয়ানক। হ্যাঁ, সো এটা হচ্ছে কিন্তু ভাইয়া এক্সক্লামেটরি সেন্টেন্স। ক্লিয়ার ভাইয়া? এতটুকু ক্লিয়ার? তাহলে আমরা এই পর্যন্ত অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটা গঠন নাই। অ্যাসার্টিভ সেন্টেন্স জাস্ট শুধু বর্ণনা করবে, হ্যাঁ। তারপরে হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুইটা গঠন আছে। ধরো শুরুটা অক্সিলারি ভার্ব দিয়েও হইতে পারে, অথবা তোমার WH ওয়ার্ড দ্বারাও শুরু হইতে পারে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সেরও কিন্তু ভাইয়া দুইটা গঠন। তারপর অবজেক্টিভ সেন্টেন্স, এটারও আবার দুইটা গঠন। আবার এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটারও আবার দুইটা গঠন। ক্লিয়ার? এই গঠনগুলো মাথায় থাকবে তো ভাইয়া? আমি আশা করি অবশ্যই থাকবে। ডান। তাহলে এই যে 5 প্রকার, এই গেল কিন্তু আমাদের ভাইয়া সেন্টেন্স। এই সেন্টেন্স যে 5টা প্রকার ভাইয়া, এই 5 প্রকার সেন্টেন্সের প্রত্যেক প্রকারকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যেটা সবাই জানো, ক্লাস 6 এর পোলাপানো জানে, সবাই জানে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। যা কিছু আলোচনা করছি 5 প্রকারে, ওগুলোর দুইটা পার্ট আছে, অ্যাফার্মেটিভ হাবোধক, নেগেটিভ নাবোধক। এটা জাস্ট নরমালি তোমাদেরকে দেখাইলাম। ওকে, আচ্ছা, অন্য কোনো স্লাইড আছে? আর স্লাইড তো আমি ভাইয়া দেখতেছি না, শেষ, ফিনিশড। সো বলো ভাইয়া, সেন্টেন্সের এখন পুরো ব্যাপারটা পানি পানি কিনা একটু আমাকে জানাও, জানাও 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 জানাও। আপনি কি ন্যারেশন করাচ্ছে? না, আমি কি ন্যারেশন করাচ্ছি? আমি কি ন্যারেশন করাচ্ছি এখন? বলো। আচ্ছা আচ্ছা, এতটুকু বুঝছো কিনা ভাইয়া? এতটুকু পানি পানি কিনা? সেন্টেন্সের এই পয়েন্টটা পানি পানি কিনা? তাহলে আমরা পার্টস অফ স্পিচের ভিতরে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, সেগুলোর ভিতরে আমরা ধীরে ধীরে আগাবো। সেন্টেন্সের এই অংশটা ভাইয়া পানি পানি কিনা একটু কাইন্ডলি সবাই কমেন্ট সেকশনে জানাও। কাইন্ডলি সবাই কমেন্ট সেকশনে জানাও ভাইয়া, সেন্টেন্সের এই অংশটা পানি পানি কিনা? সেন্টেন্সের এই অংশটা ভাইয়া পানি পানি কিনা একটু জানাও। ডান ডান, আরিফ বিল্লাহ ডান, থ্যাংক ইউ ভাইয়া। এমনি নিশাত খান পানি 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 পানি, থ্যাংক ইউ। আয়েশা জান্নাত, তুমি তো এসএসসি স্টুডেন্ট, ক্লিয়ার। এমডি কি লেখছে এখানে, সাফায়াতুল হক চৌধুরী পানি পানি, থ্যাংক ইউ। অঙ্কিতা দাস পানি পানি, থ্যাংক ইউ সো মাচ। এমডি হাসান জি পানি পানি, থ্যাংক ইউ। আতারুল্লাহ তাহের ডান, ঠিক আছে। যে আর বাদন ভাইয়া, এসএসসি ম্যাথ এমসিকিউ কবে নিবেন? এই তো আজকে ক্লাস আছে 9টায়, থাইকো। তারপর আছে কি আব্দুর রহমান মাকসুরা তাইবা ডান ভাইয়া। রাজিন, প্রত্যেক 2 প্রকারগুলো আরেকবার ভাইয়া, তুমি তাহলে লেট করে আসছো, আমি মাত্র জয়েন করছি ভাইয়া, কি করাচ্ছেন? সেন্টেন্সটা পানি পানি করে দিলাম। আচ্ছা, নেক্সটে আসি আমাদের এখন পরবর্তীতে আমরা এখন কি শিখবো ভাইয়া? দেখো নেক্সট স্লাইড আমি যাচ্ছি এখন। এইখানে দেখো আমাদের এখন যে টপিকটা, আমরা নাউন নিয়ে আলোচনা করব। পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমরা সবাই জানো, পার্টস অফ স্পিচের ভিতরে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এগুলো আছে। এখন আমরা এটা একটু শেখার চেষ্টা করব নাউনটা নিয়ে। আমাদের সেন্টেন্স ডান। আচ্ছা, আমরা কোথায় আছি ভাইয়া? বেসিক গ্রামারের ভিতরে কিন্তু আছি, তাই না? আচ্ছা দেখো, এখন হচ্ছে নাউন এবং ইটস ক্লাসিফিকেশন, অর্থাৎ নাউন অর্থ হচ্ছে নাম বা বিশেষ্য, এবং তার প্রকারটা নিয়ে একটু আলোচনা করবো। দেখো, আমি যদি বলি ভাইয়া নাউন কাকে বলে, তোমরা বলো কি? কোনো কিছুর নাম, সেটা হইতে পারে ব্যক্তি, হইতে পারে সেটা বস্তু, হইতে পারে সেটা কোনো স্থানের নাম, হইতে পারে সেটা কোনো জায়গা, হইতে পারে মানে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, গুণ, অবস্থা, এগুলাকে বলা হয় ভাইয়া নাম। ওকে, ব্যাপারটা সিম্পল, বা সহজে শর্টকাটে এক কথায় এক বাক্যে বলতে চাইলে কোনো কিছুর নামকে নাউন বলে, রাইট? কোনো কিছুর নামকে নাউন বলে। ডান। এগুলো কি বলছো? শরবত। আচ্ছা আচ্ছা ভাইয়া, কোর্সে ভর্তি হবে কিভাবে? তোমার ফোনের ক্রোম ব্রাউজার আছে না? ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে rifatacademy.com লিখে সার্চ দাও, তাহলে আমার ওয়েবসাইটে চলে আসবে। সেখানে একটা ভিডিও আছে, ওটা দেখলেই তুমি বুঝতে পারবা, ঠিক আছে? এগুলা কেন করাইতেছেন? এগুলা গ্রামারে লাগবে। আর এই যে আয়েশা জান্নাত, তুমি কিন্তু এসএসসি স্টুডেন্ট, বাইট দেবো কিন্তু এখন, তুমি এসএসসি স্টুডেন্ট আর আমি পড়াচ্ছি এইচএসসি। এগুলো কেন লাগবে? এইচএসসি হয়েছে কি, এইচএসসি একটু উচ্চ লেভেলের, হায়ার লেভেলের, বুঝছো? এই জন্য একটু লাগবে, এগুলো লাগবে। গ্রামারে যখনই প্রবেশ করবো তখনই আর লাগবে, মাস্ট লাগবে, এগুলো লাগবে, এগুলোকে স্কিপ করা যাবে না।
ঠিক আছে। আচ্ছা দেখো ভাইয়া, তাহলে নাউন এই প্রধানত কয় প্রকার ভাইয়া? নাউন কয় প্রকার ভাইয়া? নাউন নাউন বলো তো, নাউন কয় প্রকার? অনেকে বলবে নাউন হইছে 4 প্রকার। কি কি? কমন নাউন, কি জানি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এসএসসি তে পড়ে আসছি। নাউন মেইনলি হচ্ছে কিন্তু ভাইয়া 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কনক্রিয়েট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিয়েট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন একটু খটকা লাগলেও একটু মুখস্থ পড়ো সবাই। একটা হচ্ছে কনক্রিয়েট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিয়েট নাউন মানে কি? ইন্দ্রিয় গ্রাহ্য। ইন্দ্রিয় গ্রাহ্য মানে কি? চোখ কান নাক এগুলোই তো ইন্দ্রিয় গ্রাহ্য, তাই না? সো ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ, অর্থাৎ যেগুলো দ্বারা আমরা, সোজা কথা, যা দ্বারা আমরা আসলে ফিল করতে পারি, আমরা উপলব্ধি করতে পারি, সেগুলো হচ্ছে কনক্রিয়েট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বিশেষ্য। আচ্ছা দেখো তাহলে, একটু দেখো তাহলে নাউন প্রথমত হচ্ছে কিন্তু ভাইয়া কয় প্রকার? প্রথমত হচ্ছে কয় প্রকার ভাইয়া? 2 প্রকার, কনক্রিয়েট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন দেখো কনক্রিয়েট নাউনটা কি? এই যে বললাম যে, যদি একটু শর্টলি বলি, এত কিছু পড়ার কোনো দরকার নাই, যে নাউনের বাহ্যিক বা দৈহিক অস্তিত্ব আছে, অর্থাৎ যা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায়। সোজা কথা, যা ইন্দ্রিয়ের সাহায্যে ভাইয়া তুমি ফিল করতে পারবা, তুমি উপলব্ধি করতে পারবা ইন্দ্রিয়ের সাহায্যে। তোমার চোখ বলো, তোমার কান বলো, এগুলো দ্বারা আসলে তুমি কি করতে পারবা? উপলব্ধি করতে পারবা। যেমন বা দেখা যায়, বা গন্ধ দিয়ে মানে হচ্ছে অনুভব করা যায়, এরকম কিছু একটা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে এই যে কনক্রিয়েট নাউন কি ভাইয়া, তাহলে কনক্রিয়েট নাউনটা বুঝতে পারছো তো? যেগুলো দিয়ে তুমি আসলে কি করতে পারবা? তুমি আসলে কিন্তু উপলব্ধি করতে পারবা। সোজা কথা, উপলব্ধি করতে পারবা। যেমন এটা একটা বই, তুমি কিন্তু উপলব্ধি করতে পারতেছো। তোমার সামনে যদি গরু, ছাগল, মহিষ এগুলো যদি থাকে, হ্যাঁ, তুমি উপলব্ধি করতে পারতেছো। সোজা কথা, এই কনক্রিয়েট নাউনকে কিন্তু ভাইয়া 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কমন নাউন, তারপর কালেক্টিভ নাউন, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। বলতে পারো ভাইয়া, নাউন থেকে আমাদের কোন বিষয়টা ইম্পর্টেন্ট, কতটুকু আমাদের লাগবে, সব কি আমাদের করতে হবে? নো। এই নাউনের ভিতরে ভাইয়া এই 4 প্রকারই হইছে মেইন। তুমি সেটা এসএসসি বলো আর এইচএসসি বলো, তোমার এই 4টা প্রকারের একটু ডিটেইলসে জানতে হবে। আর বেশি কিছু আমারই জানা লাগবে না। এই যে কনক্রিয়েট নাউনের সংজ্ঞাটা, এগুলো দরকার নেই, বাট তোমার এই 4টা প্রকার একটু ভাইয়া তোমার একটু ভালো করে শিখতে হবে। দেখো ভাইয়া, প্রপার নাউন দ্বারা কি বোঝায় মাথায় রাখবা, যদি নির্দিষ্ট কইরা কোনো ব্যক্তিকে বোঝাবে, অথবা কোনো বস্তুকে বোঝাবে, বা কোনো স্থানের নামটা এগুলো বোঝাবে। হ্যাঁ, তা কি বলছে ভাইয়া? নির্দিষ্ট কইরা কোনো ব্যক্তিকে যদি বোঝায়, বা হইতে পারে বস্তু, বা হইতে পারে স্থানের নিজস্ব নাম, স্থান, ব্যক্তি, বস্তু অথবা স্থানের নিজস্ব নাম বোঝায়, তখন তাকে প্রপার নাউন বলে। যেমন আমি যদি এক্সাম্পলটা আনি, ঢাকা ইজ এ বিগ সিটি, অর্থ কি বলো? ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা হচ্ছে কিন্তু একটা বড় শহর। আবার দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, এই পদ্মা নদী সবাই ছিল। তো এই মানে হচ্ছে পদ্মা সেতু যে হয়েছে সবাই কিন্তু জানো। আবার এই পদ্মা নদীটা হচ্ছে কি বড় একটা নদী। ঠিক আছে? তাহলে এইখানে যে এই জায়গাতে তোমার এখানে দাগ দেওয়া হয় নাই, হয়তোবা এখানে মিস্টেক করছে ওরা, মানে এখানে দাগটা উঠাইতে। আমি যদি একটু তোমাদেরকে বইলা দিই, এই যে দেখো ঢাকা, এখানে দাগটা হবে ঢাকার নিচে, আর এখানে দাগটা হবে কিন্তু পদ্মার নিচে। ঠিক আছে? দাগটা হবে কিন্তু এটা। আচ্ছা, তারপর এখানে সিটির নিচে দাগ হবে। তারপর হচ্ছে অ্যানিমাল, দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল, এই যে ডগের নিচে দাগ হবে। এরকম আসলে আমি বলতেছি। দেখো তাহলে এই জায়গাতে আমি যেটা আসলে তোমাদেরকে বুঝাতে চাচ্ছি ভাইয়া, কি বুঝাতে চাচ্ছি দেখো, যে নাউনটা দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বুঝাবে, অথবা বস্তুকে বুঝাবে, বা স্থানের নাম। তুমি যদি বল, আমি যদি বলি ঢাকা ইজ দ্য বিগ সিটি, ঢাকা হচ্ছে কিন্তু একটা বড় শহর। এর ভিতরে এই ঢাকা, এটা কি বুঝাইছে? এটা ব্যক্তি বুঝাইছে না বস্তু বুঝাইছে না স্থান বুঝাইছে? স্থান বুঝাইছে। নির্দিষ্ট করে ঢাকাকে কিন্তু বুঝাইছে, এটা হচ্ছে প্রপার নাউন। আবার দা পদ্মা, এই পদ্মাটা কিন্তু নির্দিষ্ট করে কিন্তু এই জায়গাটা কিন্তু বুঝাইছে। এজন্য এটা হচ্ছে কিন্তু ভাইয়া প্রপার নাউন। এটা হচ্ছে কি ভাইয়া? প্রপার নাউন। ক্লিয়ার? এতটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো? সো আমি আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছো, রাইট? আচ্ছা, পরে আসি। দেখো কমন নাউন দ্বারা কি বোঝাবে, শর্টকাটে কিভাবে মনে রাখবে আমি একটু শিখাই দিই। কমন নাউন যদি বলে, তাহলে একই শ্রেণীর বস্তু বা প্রাণীর নাম যদি বোঝায়, একই শ্রেণী বোঝাবে, শ্রেণীটা বোঝাবে। যেমন দেখো, রাজশাহী ইজ এ বিগ সিটি, এটা আর এটা প্রায় এক কিসিমের না? তাহলে এই রাজশাহী ইজ এ বিগ সিটি, খেয়াল করো, আমি যদি এই সেন্টেন্সটার কথা বলি, এই সেন্টেন্সটার ভিতরে প্রপার নাউনও আছে, এই সেন্টেন্সটার ভিতরে কমন নাউনও আছে। তুমি বলতে পারবা কোনটা প্রপার নাউন, কোনটা কমন নাউন? বলতে পারবা? আবার দেখো, দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল, এটার ভিতরে কিন্তু ভাই তোমার কমন নাউন আছে। তুমি একটু নরমালি গেস করো। আমি যদি বলি যে ভাইয়া, এখানে কিন্তু বলছে একই শ্রেণীর বস্তু বা প্রাণী। খেয়াল করো, বস্তুর কথা বলছে আর প্রাণীর কথা বলছে। খেয়াল করো, বস্তুর কথা বলছে আর প্রাণীর কথা বলছে, তা একই শ্রেণীর। তাহলে রাজশাহী ইজ এ বিগ সিটি, এই রাজশাহী এটা নির্দিষ্ট করে, এটা একটা স্থান।
তিনটা পয়েন্ট মাথায় রাখবা। প্রপার নাউনের ক্ষেত্রে তিনটা পয়েন্ট: নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট বস্তু, নির্দিষ্ট স্থান। ডান, সংজ্ঞা শেষ। নির্দিষ্ট বস্তু, নির্দিষ্ট ব্যক্তি আর নির্দিষ্ট স্থান। ডান। কমন নাউনের ক্ষেত্রে একই শ্রেণীর বস্তু আর প্রাণী। ডান, সংজ্ঞা শেষ। একই শ্রেণীর বস্তু, ব্যক্তি না কিন্তু, বস্তু আর এসে প্রাণী। আচ্ছা, তাহলে দেখো রাজশাহী ইজ এ বিগ সিটি। এই যে রাজশাহী ভাইয়া, এই রাজশাহীটা কিন্তু একটা কি বুঝাইছে? রাজশাহীটা কিন্তু একটা স্থান বুঝাইছে। আমরা জানি স্থান বুঝালে এটা একটা প্রপার নাউন। এই যে বিগ সিটি, সিটি অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া তোমার শহর। এটা একটা কি বুঝাইছে? বস্তু টাইপের বুঝাইছে বা স্থান টাইপের, ওই টাইপের কিন্তু বুঝাইছে। দেখো সাধারণ নাম বুঝায়। হ্যাঁ, তাহলে বিগ সিটি, এই যে সিটিটা, এটা একটা শ্রেণী বুঝাইছে। শ্রেণী বুঝাইছে। কিভাবে শ্রেণী বুঝাইছে? সিটি শহর, যেমন তুমি যেই জেলাতে আছো বা যেই উপজেলাতে আছো, বা যেমন জেলার কথাই বলি, জেলাটা একটু শহর পর্যায়ে। তাহলে বাংলাদেশের 64 জেলা আছে, তাহলে 64 জায়গায় আলাদা আলাদা শহর আছে। তুমি যদি বাংলাদেশের বাইরে অন্যান্য কান্ট্রির কথা চিন্তা করো, সেখানেও কিন্তু শহর আছে, সেখানেও কিন্তু সিটি আছে, রাইট? তাহলে এটা একটা শ্রেণী বোঝায়, রাইট? আবার তুমি দেখো, দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল। সো এই যে ডগ, ডগ মানে হচ্ছে কিন্তু কুকুর। এখন তুমি বলবো ভাইয়া ডগটা প্রপার নাম না, মানে এটা নির্দিষ্ট করে বলছে না, দ্য ডগ এবারে নির্দিষ্ট করে বলছে না। ঠিক আছে, তোমার কথা আমি মানতেছি, কিন্তু এই যে ডগ মানে কুকুর, কুকুর তো একটা না, কুকুর তো অনেকগুলা, অনেকগুলা একটা শ্রেণী আছে, অভাব নাই পৃথিবীতে, রাইট? এই জন্য এই ডগটা হচ্ছে কিন্তু কমন নাউন। এখন যদি বলো ভাইয়া তাহলে যদি মানুষের কথা বলি, দ্য ম্যান, যেমন ম্যান ইজ মর্টাল, ম্যান, ম্যান কি? ম্যান মানুষ, এটা কি? এটা হচ্ছে অবশ্যই কমন নাউন, কারণ ম্যান মানুষ কি একজন, অনেক, এটা একটা শ্রেণী, শ্রেণী বোঝাচ্ছে। ওকে, আর আমাদের প্রপার নাউন এবং কমন নাউনের পার্থক্যটা বুঝতে পেরেছো? কোন কোন পয়েন্টগুলো একটু মাথায় রাখবা, জাস্ট কোন কোন পয়েন্টগুলো মাথায় রাখবা। সো আমি আশা করি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। আচ্ছা 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 আচ্ছা, নেক্সট 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 স্লাইডটা দেখো। দেখো এটা কালেকটিভ নাউন ভাইয়া, কালেকটিভ নাউন। এই মানে কমন নাউন এবং কালেকটিভ নাউনের ভিতরে আসলে ঝামেলাটা বাজে। এই দুইজন আসলে অনেকে আসলে এলোমেলো করে ফেলে যে আসলে কোনটা কমন নাউন কোনটা কালেকটিভ নাউন। কমন নাউনের ক্ষেত্রে বলছি শ্রেণী, যেমন মানুষের জাত আছে একটা শ্রেণী, এখানেও জাত বুঝায়। দেখো সমজাতীয় বা একই জাতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়া তাদের সমষ্টিকে যদি বুঝায়। ব্যক্তি বা বস্তুর কথা বলছে, ব্যক্তি বা বস্তুর কথা বলছে। এর আগেটা কি ছিল? এর আগেটা কি ছিল কমন নাউনে? দেখো তো, বস্তু আর প্রাণী, বস্তু আর প্রাণী। এই যেমন ডগ, এটা কিন্তু একটা প্রাণী, বস্তু আর প্রাণী। আর এখানে দেখো, এখানে দেখো যে ব্যক্তি বা বস্তু, ব্যক্তি বা বস্তু, আর ওটা ছিল বস্তু আর প্রাণী। এই দুইটা জিনিস একটু মাথায় রাখলে দেখবা ফুল ব্যাপারটা ক্লিয়ার। এটাকে বলা কালেকটিভ নাউন। যেমন হিজ ব্রাদার হ্যাজ জয়েন্ট দ্য আর্মি, জয়েন্ট, তার ভাই জয়েন্ট দিছে, জয়েন্ট এটা অতীতে গেছে, পাস্টে গেছে, দ্য আর্মি, আর্মিতে। তাহলে এই যে দেখো এই আর্মি, এই আর্মি হবে কি ভাইয়া? এটা একটা কি বুঝাইছে? এটা একটা মানে হচ্ছে এই যে ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টি, যেমন আর্মি এটা একটা সমষ্টি বুঝাইছে, এজন্য এটা একটা কালেকটিভ নাউন। ঠিক আছে? So our team has won the match. আমাদের টিমটা মানে হচ্ছে কিন্তু খেলায় জিতেছে বা ম্যাচটায় জিতেছে। তাহলে এখানে কি হইতে পারে? এই যে টিম, তাহলে টিম মানে কি? দল। টিম মানে কি? দল। একটা দলের ভিতরে অনেকজন থাকে না, এই টিম। তারপর এই আর্মি ভাইয়া, এগুলো হচ্ছে কিন্তু কালেকটিভ নাউন, এগুলো হচ্ছে কি কালেকটিভ নাউন। ওকে, ক্লিয়ার ভাইয়া? এতটুকু বুঝছো? পরে আসি নেক্সট, ম্যাটেরিয়াল নাউন, যেগুলো আসলে কিন্তু তুমি গণনা করতে পারবা। আমি যদি বলি, আমি যদি রাইসের কথা বলি, ভাতের কথা বলি, চালের কথা বলি, তুমি কি গণনা করতে পারবা? আমি যদি হেয়ারের কথা বলি, আমি যদি চুলের কথা বলি, তুমি কি গুনতে পারবা? এগুলো কিন্তু সম্ভব না। আমি যদি পানির কথা বলি, আমি যদি দুধের কথা বলি, এগুলো কি ভাই তুমি গুনতে পারবা? মানে জাস্ট গণনা করা যায়, এক কথা এক বাক্যে, এক কথা এক বাক্যে। এত বড় সংজ্ঞা পড়ার কোনো দরকার আছে? যদি বলে যে ভাইয়া ম্যাটেরিয়াল নাউন মানে কি, যদি বাংলা যদি জিজ্ঞেস করে যে ম্যাটেরিয়াল নাউনটা কি বোঝায়, যেগুলো গণনা করা যায় না, বলতে পারি না, শুধু কথা। যেমন কি দ্য মিল্ক, দুধ অফ দ্য মিল্ক ভিটা ইজ পিওর, এই যে দুধের কথা বলছে, এটা তুমি জীবনে গুনতে পারবা না। আবার দ্য সিলভার অফ ইন্ডিয়া ইজ কস্টলি, তাহলে এখানে দেখো সিলভার ইজ ইন্ডিয়া, এই এক্সাম্পলটা দাঁড়াও তো, আমার একটু উঠিতে কি ভুল হয়েছে এটা এই জায়গাতে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে সিলভার, সিলভার বোঝাচ্ছে, রাইট রাইট, সিলভার বোঝাচ্ছে। দেখো ভাইয়া যেগুলো সোজা কথা হচ্ছে তুমি এক কথা এক বাক্যে মনে রাখবা, যেটা আসলে কিন্তু গণনা করা যায় না, সেটা হচ্ছে কিন্তু ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা নাউনের প্রকারভেদে ছিলাম। নাউন হচ্ছে কিন্তু দুই প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন যেটা আমরা ফিল করতে পারি, ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য যেটাকে বলা হয়, উপলব্ধি করতে পারি, সেটা হচ্ছে কনক্রিট নাউন। এবং কনক্রিট নাউনের চারটা প্রকার আমরা কিন্তু করেছি। এখন আমাদের ফাইনাল যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যে সকল নাউন কোনো ব্যক্তি বা বস্তু তার গুণ, অবস্থা বা কার্যের নাম বোঝায়। গুণ, অবস্থা, যেমন ইগনোরেন্স ইজ এ কজ, এই যে ইগনোরেন্স আছে, আবার হ্যাপিনেস, এগুলো আসে। এটা আসলে তেমন বেশি ইম্পর্টেন্ট না, এটা পড়ার দরকার নাই, কিন্তু মেইনলি ওই চারটা জিনিস, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, ওই চারটা একটু মাথায় রাখলেই হবে। কারণ এত প্রেশার তো তোমরা নিতে পারবা না, একটু কম কম শিখবা, মানে যতটুকু লাগে। যেমন এই নাউনের ভিতরে এই শেষ পার্ট দেখো। এখন ফরমেশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, ভাইয়া তুমি কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো চিনতে পারবা?
অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো তুমি কিভাবে চিনতে পারবে একটা সেন্টেন্সের ভিতরে, ধরো যে এটা উপায় কি, যেমন দেখো সাধারণত নাউন, অ্যাডজেক্টিভ ও ভার্বনেস, তারপর হচ্ছে কি শোন, টিআইএন শোন, হুড, শিপ, ডগ, মেন্ট, আইএসএম, টিএস, টিওয়াই, সিই, সিওয়াই, তারপর ইত্যাদি যুক্ত হয় অ্যাবস্ট্রাক্ট নাউন গঠিত হয়। মানে ব্যাপারটা হচ্ছে কোনো নাউন থাকতে পারে বা অ্যাডজেক্টিভ হইতে পারে, তার সাথে ধরো শোন থাকবে, যেমন কাইন্ড আছে, কাইন্ডের সাথে আমি যদি নেস দিই তাহলে হবে কিন্তু কাইন্ডনেস। এই কাইন্ডনেস কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝাচ্ছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, ছিল কিন্তু কাউন্ট মানে সরি কাইন্ড, আমি নেস দিছি তার মানে কাইন্ডনেস। এই যে প্যাট্রিয়ট, তাহলে প্যাট্রিয়টিজম, আইএসএম যদি আমি যুক্ত করি আইএসএম, তাহলে প্যাট্রিয়টিজম হইছে, তাহলে এই আইএসএম যদি লাগাই তাহলে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এই অ্যাক্ট, অ্যাকশন, টিআইওএন, আমি যদি সরি টিআইওএন, এই যে আইওএন যদি আমি লাগাই তাহলে কি হবে ভাইয়া, অ্যাকশন হবে, তাহলে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর ফ্রেন্ড, ফ্রেন্ডশিপ, আমরা বলি না ফ্রেন্ডশিপ, আমি যদি এসআইআইপি যদি লাগাই তাহলে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। তারপর ফ্রি, ফ্রিডম, ফ্রিডম, ফ্রিডম স্বাধীনতা, এই যে ফ্রিডম, ফ্রিডম যদি আমি লাগাই তাহলে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। ট্রু, ট্রুথ, ট্রুথ থাকতে পারে না, TRUTH, ট্রুথ, টিএ যদি লাগাই তাহলে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। অনেস্ট, অনেস্টি, ওয়াই যদি দিই। আবার ইগনোর, ইগনোরেন্স, IGNORENCE, ইগনোরেন্স, বয়, বয়হুড, রাইট। তারপর এজেন্ট, এজেন্সি, এই যে দেখো সিওয়াই দিছে। এই যে বিষয়গুলো, এই যে তোমার নেস, আইএসএম, তারপর আইওএন, শিপ, ডম, টিএস, ওয়াই, এগুলা যদি ভাইয়া তুমি লাগাও তাহলে পুরো ব্যাপারটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। ডান। নাউনের ক্ষেত্রে তোমার যতটুকু জানা প্রয়োজন ততটুকু আমি তোমাদের সাথে আলোচনা করছি, আর তেমন কিছু লাগবে না। এতটুকু মাথায় থাকবে ভাইয়া, এতটুকু মনে থাকবে যে যদি তুমি এই নেস বা হচ্ছে তোমার আইএসএম বা আইওএন বা শিপ বা ডম এগুলো যদি তুমি অ্যাডজাস্ট করো তাহলে ভাইয়া, তাহলে সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। কি হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। একটু ভাইয়া মাথায় রাখ, ঠিক আছে? ডান। এরপর আসি কিন্তু নেক্সট স্লাইডে। এখন আসে কাউন্টেবল নাউন। নাউনের আবার ক্লাসিফিকেশনে কিন্তু দেখো গণনার উপর তোমার ভিত্তি করে, গণনার উপর ভিত্তি করে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন মানে কি? যেটা তুমি গণনা করতে পারবা, গণনা করতে পারবা, গণনা করা যায়। আর আনকাউন্টেবল নাউন মানে কি? যেটা গণনা করা যায় না, গণনা করা যায় না, এগুলো লাগে না, শেষ। তাহলে এটা হয়েছে কিন্তু তোমার গণনার উপর ভিত্তি করে, ঠিক আছে? সো আমাদের তাহলে ডান, এই শেষ, এই সমাপ্তি। সো আজকে তোমাদের দুইটা বিষয় আমি তোমাদেরকে শিখাইলাম। কি কি সম্পর্কে ভাইয়া শিখাইছি শোনো। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, অন্ততপক্ষে সেকেন্ড পেপার উপর আমার বই আসবে ইনশাআল্লাহ। এইচএসসি বই আসবে, হয়তোবা একটু টাইম লাগবে, 1 মাস বা 2 মাসের ভিতরে ইনশাআল্লাহ আমার বই আসতেছে। গ্রামারের উপর শর্টলি তোমরা কিভাবে আসলে মানে গ্রামারে আমার ফোকাসটা থাকবে মেইনলি গ্রামারের উপর, যে গ্রামারে তুমি কিভাবে ফুল মার্ক তুলতে পারো। আমার টার্গেট থাকবে হচ্ছে কিন্তু এটা, এবং এই জন্য আমি আমার সামনে বই আসতেছে, ঠিক আছে? এবং আজকে তোমাদেরকে দুইটা টপিক আজকে শিখাই দিলাম। একটা শিখাইছি হচ্ছে কি সম্পর্কে ভাইয়া শিখাইছি তোমাদের, একটা হচ্ছে কিন্তু সেন্টেন্স বাক্য সম্পর্কে শুরুতে তোমাদের সাথে আলোচনা করেছি। দেন পরবর্তীতে আমি তোমাদের সাথে কি নিয়ে আলোচনা করেছি ভাইয়া, সেটা হচ্ছে নাউন নিয়ে এবং নাউনের প্রকার নিয়ে। নেক্সট আগামীকালকের ক্লাসে আমরা প্রোনাউন, নাউন প্রোনাউন, তারপর অ্যাডজেক্টিভ, তারপর ভার্ব, অ্যাডভার্ব, সামথিং সামথিং কিছু কিছু বিষয় আমরা জানবো। আহামরি তেমন কিছু লাগবে না, যতটুকু তোমার বেসিকে প্রয়োজন, যতটুকু তোমার জানা দরকার একজন এইচএসসি স্টুডেন্ট হিসাবে, তোমার যতটুকু জানা দরকার তুমি তোমার ততটুকু আমি ইনশাআল্লাহ তোমাদেরকে শিখাই দেব। ওকে, সো এই ছিল আজকের ক্লাস। কেমন লেগেছে আজকের ক্লাসে তোমাদের কাছে একটু আমাকে জানাও। তাহলে দুটো টপিক ডান। এখন আমার প্রশ্নের একটা অ্যান্সার দিবে তোমরা। ভাইয়া এই যে তোমাদেরকে সেন্টেন্স এবং নাউন যে পড়াইছি, আমার ক্লাস শেষে তোমার কি পড়া লাগবে? একটু তো পড়া লাগবে, রাইট? মানে তোমরা বুঝছো কিনা সেটা বলো। সেন্টেন্স আর হচ্ছে কিন্তু নাউন তোমরা বুঝছো কিনা এই দুইটা টপিক যতটুকু পড়াইছে, যতটুকু পড়াইছে, যতটুকু পড়াইছে। হ্যাঁ, ক্লাউজ নিয়ে তো অবশ্যই থাকবে, মাস্ট। ক্লাউজের ভিতর প্রবলেম আছে অনেকে, এই ক্লাউজ নিয়ে তো আমি সুন্দর একটা ক্লাস করাবো লাইভে, মানে পানি বিনি বানাই দেবো, বুঝছো? ক্লাউজের উপরে সুন্দর একটা। যারা ভর্তি হতে চাও ভাইয়া, যারা ভর্তি হতে চাও আমার এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, হ্যাঁ একসাথে কিন্তু, মানে এইরকম দুইটা মোটা বই। এই কোর্সের ফি রাখছে আমি মাত্র 610 টাকা। তোমার এই 610 টাকায় ফুল তোমার একেবারে, তুমি যে যারা এইচএসসি 26 ব্যাচে আছো, তোমার 3 থেকে 4 মাসের ভিতরে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার শেষ হয়ে যাবে। কারণ ফার্স্ট পেপারের ভিতরে অনেকগুলো তোমরা জানো অনেক কিছু আছে, আবার সেকেন্ড পেপার প্রথম আমাদের টার্গেট থাকবে ইংলিশ সেকেন্ড পেপারটা একটু কভার করা। তুমি এই 610 টাকায় যদি তুমি ভর্তি হও, তোমার ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উভয়ই ডান।
ফুল তোমার একেবারে ক্লিয়ার হয়ে যাবে। মাত্র হাইয়েস্ট হলে 4 মাস, হাইয়েস্ট হলে 4 মাস, 4 মাসে তোমার শেষ হয়ে যাবে। ওকে, তাহলে শোনো, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সো তোমরা যদি ভর্তি হইতে চাও, ভর্তি হওয়ার জন্য যে বললাম, জাস্ট আমার রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে যাও, সেখানে ক্লাস আছে, সেখানে ভিডিও আছে। ভর্তি হওয়ার জন্য কিভাবে তোমরা ভর্তি হবে, এছাড়াও তোমাদের ফোনের ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে rifatacademy.com লিখে সার্চ দাও, তাহলে আমার ওয়েবসাইটে চলে আসবে। ওখানে গেলেই তুমি ভর্তি সম্পর্কে বিস্তারিত তুমি জানতে পারবে। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে ভাইয়ারা তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।